بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد আলিফ লাম রা এটি একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন পরাক্রান্ত প্রশংসার যোগ্য পালনকর্তার নির্দেশে তাঁরই পথের দিকে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রম ডার্কনেস টু লাইট, আলোর পথে অভিযাত্রা। এই অনুষ্ঠানের আজকে আমি মোহাম্মদ শাহ আলম এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যাকাত আদায়ে রাষ্ট্রের ভূমিকা। এই বিষয়ের উপর আমরা দুজন ব্যক্তিকে আজকে আলোচনা রাখার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন মোহাম্মদ শাকাত হোসেন, তিনি একজন বিজনেসম্যান, এবং আমার বাম পাশে রয়েছেন নিয়াজ রহিম, তিনি রহিম আফরোজ গ্রুপ অফ কোম্পানিজের ডাইরেক্টর। আমরা দুজনকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজকের এই বিষয়ের উপরে সমাজে আমাদের অনেক আলোচনা হচ্ছে, সুতরাং সেই কারণেই আমরা এর বাস্তবতাকে সামনে রেখে আমরা এই আলোচনার অবতারণা করেছি। আজকে আমরা এখন প্রথমতই আমরা নিয়াজ রহিম সাহেবের কাছে জানতে চাইব যে আমাদের এই সমাজে জাকাত আদায়ের সাধারণ যে ট্রেডিশনাল পদ্ধতি, সেই পদ্ধতিটা কি? আজকাল যে আমরা যে জাকাত দিচ্ছি সেটা হলো ঐচ্ছিকভাবে দিচ্ছি আমরা, এখানে কোনো আদায়ের যে একটা রাষ্ট্রীয়ভাবে কোনো কাঠামো নাই বা কোনো ব্যবস্থা নাই যেখান থেকে এটা আদায় করা হবে, যে কারণে আমরা এগুলি যেটা আমাদের নিজের ব্যক্তি লেভেল আমরা যেটা দেখে আসছি সেটা আমরা এটা অনুমান করে নিই যে আমাদের এই বছরে এত টাকা জাকাত হবে, এবং সেটা বেসিক্যালি আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের উপরেই, মানে কত টাকা আছে এই টাকার উপরে আমরা কত টাকা দেবো, এটাই আমরা সমাজে দেখে আসছি। এভাবে আমরা দিচ্ছি, আরও আমরা যে সমাজে দিই সবাইকে সেভাবেই দিতে দেখে আসছে। তো এটা একটা ঐচ্ছিকভাবে, এটা এখানে আদায় করার মতন কোনো ইনস্টিটিউশন কেউ নাই যে আমাদেরকে এসে বলছে যে তোমার এত জাকাত দিতে হবে, তোমার কি অ্যাকাউন্টস হলো, কত সম্পদ আছে, তোমার অ্যাসেটগুলো কি আছে, তোমার র মেটেরিয়াল কি আছে। আমরা কিন্তু কর্পোরেট সাইডে আমরা কিন্তু যাইনি, আমরা শুধু একটা ব্যক্তি লেভেলেই থেকে গেছে। তো সেইখান থেকে আমরা একটা অনুমান করে আমরা এতদিন আমরা দেখছি, আমরা নিজেদেরকে দেখছি, অন্যদেরকে দেখছি এইভাবে দিয়ে আসছে। যেমন আপনি দেখবেন যে একটা টাকা অনুমান করে এখন শাড়ি লুঙ্গি লোকেরা দিচ্ছে। তো শাড়ি লুঙ্গি দিয়ে জাকাতের মূল উদ্দেশ্য যেটা আমরা যতটুকু জানি এটা হলো মানে স্বাবলম্বী করা, মানে একজন যাকে দিচ্ছি সে যেন একটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, সে যেন আগামী বছর জাকাত দিতে পারে। এইভাবে তো আমরা দিচ্ছি না, আমরা দিচ্ছি এটা নিজের ব্যক্তি লেভেলে এটা এখন যেটা দেওয়া হচ্ছে এটা একটা ভিক্ষা হিসাবে দেওয়া হয়, একটা চ্যারিটি হিসাবে দেওয়া হচ্ছে। জাকাতের মূল যেটা মানে যে অবজেক্টিভ কিন্তু চ্যারিটি না, জাকাত কিন্তু চ্যারিটি না, জাকাত একটা অব্লিগেশন যেটার উপর আমাদের কোনো হক নাই, সেটা কিন্তু গরিবের হক। ওটার উপরে অর্থ উপার্জন করছি আমরা, কিন্তু এর উপার্জন করার পরও এর উপরে কিন্তু আমাদের হক নাই, এটা আমাদের জন্য কিন্তু এটা বিষ এই টাকাটা। তো তার জন্য এটা আমাদের সিস্টেম থেকে বের করে দিতে হচ্ছে, অ্যান্ড মাত্র 2.5% অফ দি হোল। বর্তমান তো এইভাবেই যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই আলোচনার ধারাবাহিকতায় যদি প্রশ্ন করি যে বর্তমানে তাহলে যেভাবে আদায় হচ্ছে তা থেকে আমাদের সমাজ কতটুকু উপকৃত হচ্ছে? আমি বলবো ইভেন বিচ্ছিন্নভাবে নাই মামা চেয়েও কানা মামা ভালো, এই সেন্সে আমি বলবো যে যেহেতু কোনো রাষ্ট্র ব্যবস্থাটা নাই, সেখানে যে আমরা ব্যক্তিগতভাবে যে আমরা যা দিচ্ছি ডেফিনেটলি কিছুটা উপকার হচ্ছে, কিন্তু এটার যে উদ্দেশ্য যে দারিদ্র মোচন করা সেই দিকে আমরা যাচ্ছি না। যেমন আমাদের এখানে মঙ্গা এলাকায় আছে, তারা আমরা শুনে আসছি যে মঙ্গা এলাকায় তারা সেই অবস্থানেই পড়ে আছে। এটা যদি একটা সেন্ট্রাল যদি কালেকশন হতো, এটাকে যদি আমরা একটা পরিকল্পিতভাবে এটাকে একটা প্রোগ্রাম করতে পারতাম, হয়তো ওইখানে আমরা মঙ্গা সিচুয়েশনটাকে আমরা কাউন্টার একটা কিছু সলিউশন আমরা দেওয়া যেত। শাড়ি লুঙ্গি দিয়ে দিতে গিয়ে আমরা দেখি যে অনেকেই পায়ে চাপা পড়ে মারাও যান। আলটিমেটলি হ্যাঁ কিছু লোক বেনিফিট হচ্ছে, কিন্তু সেখানে কি যারা পাচ্ছে সে কি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে? সে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না, সে কিন্তু আগামী বছর
এসে আবার লাইনে দাঁড়াচ্ছে। অন্য যারা টাকা দিচ্ছে তার প্রয়োজন হলো 1000 টাকার, আমরা দিচ্ছি হয়তো 100 টাকা, নাহলে 500 টাকা। এই 500 টাকাও বেকার গেল, সে দরিদ্র থাকে, সেটাও থেকে গেল। সেদিক দিয়ে হ্যাঁ কিছুটা রিলিফ পাচ্ছে, সে একটু নিঃশ্বাস ফেলতে পারছে। বাট এটা যে অবজেক্টিভ হলো টোটাল মানে পভার্টি এরাডিকেশন, সেই দিকে যাচ্ছে না। বাট ইয়েস, একটা কিছু সাম কনসোলেশন আছে, এমন আমরা আত্মতৃপ্তিও পাই, হ্যাঁ আমরা কিছু দিচ্ছি। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জবাবের জন্য। আমি এখন তারই ধারাবাহিকতায় সঠিকভাবে জাকাত আদায়ের ইসলামী পদ্ধতি কি হওয়া উচিত এই বিষয়ের উপর আমি জনাব সাখাওয়াতের কাছে আসছি। আপনি আপনার বক্তব্য। প্রথমে আমাদেরকে যেটা বুঝতে হবে, উনি বলছেন অলরেডি জাকাত ঐচ্ছিক না, এটা আমাদের উপর একটা অব্লিগেশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা হাদিসে বলতেছেন যে সোনার উপর জমায় রাখলো এবং তার উপর জাকাত দিল না, এটা কিয়ামতের মাঠে তার জন্য শিটস অফ ফায়ার হয়ে আসবে, আগুন হয়ে আসবে তার জন্য। এবং রাসূল বলছেন লাইফ স্টকের উপর যে জাকাত দিল না, ক্যামেলস, কাউ, গোটস, এগুলোর উপর যারা জাকাত দিবে না, এই ক্যামেলসগুলো, এই পশুগুলোই কিয়ামতের মাঠে তাকে পদপিষ্ট করবে। সো আমরা দেখতেছি এটা আমাদের উপর একটা অব্লিগেশন। আর ইসলামের সৌন্দর্য হচ্ছে ইসলাম যখন কোনো অব্লিগেশন আমাদের জন্য দেয়, ইসলাম যখন কোনো ফিকরা দেয়, ইসলাম তার সাথে সাথে তরিকাও বলে দেয়, এর পদ্ধতিও বলে যায়। স্পষ্ট একটা পদ্ধতি ইসলাম আমাদেরকে দেয় প্রত্যেকটা অব্লিগেশন বাস্তবায়ন করার জন্য। জাকাত তার চাইতে ব্যতিক্রম নয়। সো জাকাতেও একটা অব্লিগেশন এবং এটা বাস্তবায়নের জন্য ইসলামিক পদ্ধতি আছে। আমরা জানি জাকাত বাস্তবায়ন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কর্তৃপক্ষের মতো কাজ করছেন। ইসলামিক রাষ্ট্রের আন্ডারে, ইসলামিক রাষ্ট্রের মধ্যে একটা কর্তৃপক্ষ থাকবে যারা পুরো জাকাতটাকে ম্যানেজ করবে, জাকাত ম্যানেজমেন্ট করবে। উনি যেটা বলছেন এটা বিশাল আকারে একটা রাষ্ট্র, একটা ব্যক্তির পক্ষে সম্ভব না। সো একটা কর্তৃপক্ষ সেখানে থাকা দরকার, যে কর্তৃপক্ষ সবসময় অবজার্ভ করবে কোন কোন সম্পদের উপরে, কোন কোন উৎস থেকে, কোন কোন সোর্স থেকে জাকাত আদায় করা হবে। ইসলাম স্পেসিফিক বলছে 4টা উৎস থেকে জাকাত আদায় করতে হবে। উৎসগুলো হচ্ছে লাইভস্টক, ক্রপস অ্যান্ড ফ্রুটস, কারেন্সি এবং ট্রেডিং গুডস অ্যান্ড মার্চেন্ডাইজ। এই বিষয়গুলো রাষ্ট্র সবসময় অবজার্ভ করবে এবং তার একটা ডাটা থাকবে যেগুলোর উপর থেকে ইসলাম জাকাত আদায় করবে। তারপর শুধুমাত্র তাই না, জাকাতকে আমরা কোথায় ব্যয় করব তার খাতগুলো ইসলাম স্পেসিফিক করেছে, নির্দিষ্ট করে দিয়েছে। এবং শুধু খাতগুলোই না, কোনটাকে কখন কিভাবে প্রায়োরিটি দিতে হবে এ ব্যাপারে ইসলামের বক্তব্য আছে। সো আমরা দেখতেছি ওভারঅল প্রক্রিয়ার মধ্যে ইসলাম একটা পদ্ধতি দেয়, যে পদ্ধতির মাধ্যমে পুরো ওভারঅল ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা জাকাত আদায় করব এবং জাকাতটাকে ডিস্ট্রিবিউট করব, এবং এভাবেই জাকাতের উদ্দেশ্য সফল হওয়া সম্ভব। আমরা একটা জরিপ করিয়েছিলাম এই জাকাত কালেকশনের কত পরিমাণ হতে পারে, এবং কনজারভেটিভ এস্টিমেট হলো প্রায় 14,000 কোটি টাকা, which is about 22% of the ADP। তো সেটাই যদি হয়, মানে আমরা বিশাল একটা সম্ভাবনার উপরে বসে আছি অ্যান্ড নট ইউজিং ইট। অ্যান্ড এটাকে যদি আমরা ইউজ করতে পারতাম, অ্যান্ড সেই জরিপের মাধ্যমে আমরা কিন্তু একটু উৎসাহ পেয়েছিলাম যে এই যে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, আমরা যে এটাকে একটা সাপোর্ট দিচ্ছি, যে এটা আমরা ইভেন সীমিত আকার হলো লেটস ট্রাই টু কালেক্ট ইট, অ্যান্ড আমরা যদি 1-2টা এক্সাম্পল সৃষ্টি করতে পারি তো ইনশাল্লাহ হয়তো আমাদেরকে রেপ্লিকেট করে আরও করবে, এটা হয়তো ছড়া যাবে, ইভেনচুয়ালি স্টেট একটা ইন্টারেস্ট নিতে পারে। ধন্যবাদ। তাহলে আমি এখন সাখাওয়াত সাহেবের কাছে জানতে চাচ্ছি যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় জাকাত ব্যবস্থা চালু করা কি সম্ভব? আসলে এই চিন্তাটা আমরা করি ইসলাম না বোঝার কারণে এবং এই রাষ্ট্র ব্যবস্থাটাও না বোঝার কারণে। আমরা যদি ক্যাপিটালিজম দেখি, ক্যাপিটালিজম কখনোই মানুষের উদ্বৃত্ত সম্পদের উপরে ফোর্স করতে পারে না। ইসলাম বলতেছে জাকাত হচ্ছে তার উপর অব্লিগেশন, তাকে দিতে হবে। যদি সে জাকাত দিতে না চায় তাহলে রাষ্ট্র সেখানে গিয়ে তাকে অবলাইজ করবে, এটা তাকে দিতে হবে। সো ক্যাপিটালিস্টিক সিস্টেমের মধ্যে, মেকানিজমের মধ্যে এটা নাই। আমরা একটা কাঁঠাল গাছ থেকে আম ফল আশা করতে পারি না, কাঁঠাল গাছে কাঁঠালই ফল দেবে। আমি মাদ্রাসাতে বললে ইউনিভার্সিটির রেজাল্ট আমি পাবো না কখনোই। সো এই রাষ্ট্রের মধ্যে আমরা এটা আশা করতে পারি না যে রাষ্ট্র গিয়ে জাকাত আদায় করবে। রাষ্ট্রে যে বাংলাদেশে আমরা কিছু ফর্ম দেখি যে জাকাত বোর্ড, স্টিল এটা ভলেন্টারি। কেউ যদি গিয়ে জাকাত বোর্ডকে জাকাত দেয় তাহলে তারা সেটা কালেক্ট করে, তো কখনো জাকাত বোর্ড নিজে ইনিশিয়েটিভ নিয়ে গিয়ে জাকাত কালেক্ট করে আনছে এরকম কোনো কথা শোনা যায় না, এবং এটা রাষ্ট্র করতে পারে না। সো এই রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে এটা কখনোই করা যাবে না, এবং আমরা এটা করতে যদি চিন্তা করি তাহলে প্রকৃত সমাধান থেকে আসলে আমরা পিছনেই পড়ে থাকবো। জনাব নিয়াজ রহিম, আপনি কিছু বলবেন এই ব্যাপারে? না, আমি ওনার সাথে একমতই। মানে আমাদের যেহেতু মানে কাঠামোটা দাঁড়ায় নাই, এটা আমাদের কঠিন একটা কাজ হয়ে যাবে রাষ্ট্রের জন্য এটা আদায় করা। বাট এটা হলো এটা এগেইন এটা আমরা একটা ইভলিউশন প্রসেসে আছি। হয়তো এই আজকে আলোচনা হচ্ছে এইভাবে, একসময় হয়তো এটা রাষ্ট্র এই দিকে তাকাবে, আমি এই আশাই করব।
সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এখন একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ রইল। Muslim Professionals Forum, working to create a positive change in society. What is MPF? Muslim Professionals Forum strongly believes that Islam is neither divisive nor backward. Muslim Professionals Forum aims to provide an open and inclusive opportunity for discussion and debate amongst the professional community of Bangladesh. It organizes various Islamic circles, seminars, and Quran classes, as well as conferences and charitable and social welfare activities around Bangladesh. Weekly programs include weekly Quran Tafsir, date every Saturday, time after Zohar, venue Azad Mosque, Gulshan 2, Dhaka, and also weekly circles, date every Friday, time after Asr, venue 32/8 Call, Taj Mahal Road, 4th floor. We warmly welcome you to join with us. ধন্যবাদ দর্শক শ্রোতাবৃন্দ, আমরা আবার ফিরে আসছি আমাদের মূল আলোচনায়। এই পর্যায়ে আমি এখন জনাব শাখাওয়াতের কাছে জানতে চাইব, সমাজে কখনো জাকাত রাষ্ট্রীয়ভাবে এটা প্রতিষ্ঠিত ছিল কিনা, যদি থেকে থাকে সেই সমাজের অবস্থাটা কি ছিল? আমরা বর্তমান রাষ্ট্রের মধ্যে যেটা দেখি যে জাকাত যেভাবে আদায় করা হয় এবং যখন জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করা হতো, দুইটার মধ্যে আমরা একটু পার্থক্য দেখলেই বুঝতে পারবো ওই সমাজে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায়ের চিত্রটা আসলে কেমন ছিল। এখন আমরা দেখি যে জাকাতের জন্য মানুষ লাইন ধরে দাঁড়ায়, সেই ভোর থেকে দাঁড়ানো শুরু করে, হাজার হাজার মানুষ একটা লাইনে দাঁড়ায়। এবং জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি একটা ফলস কনসেপ্ট। আমরা জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি কিনতে পাই, সেগুলো নিয়ে আমরা জাকাত দিই, ভিক্ষার মতন দিই। এবং অনেক সময় শোনা যায়, পত্রিকাতে আসে, হয়তো আমরা সামনে ঈদেও দেখব কতগুলো মানুষ পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে, মারা গেছে। আমাদের ইতিহাসে সেটা আছে, আমরা দেখতে পাইছি। সো এটা একটা আমরা বলবো যে এটা একটা পারভার্টেড সিস্টেম। এভাবে জাকাত আদায় হয় না, এভাবে জাকাত আদায় করার নিয়ম কোথাও ছিল না ইসলামিক রাষ্ট্রের মধ্যে। যখন ইসলাম ছিল, ইসলাম যখন আমি যেভাবে বললাম একটা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে যখন জাকাত আদায় করছে, সমাজ সঠিকভাবে তার সুফল পেয়েছিল। আমরা একটা সময় দেখতে পেয়েছি যে মানুষ তার জাকাতের টাকা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, কাউকে জাকাত দেওয়া পায় নাই, জাকাত নেওয়ার মতন কোনো ব্যক্তি সেই সমাজে ছিল না। যে আটটা খাত পুরোটাই দরিদ্র, মিসকিন, তারপর আরও অনেক যারা ছিলেন, যারা নিডি, তারা অনুপস্থিত ছিলেন সমাজের মধ্যে। কারণ সমাজ তখন ওই লেভেলে চলে এসেছিল, জাকাতের আর প্রয়োজন নাই। তারপরও জাকাত আদায় ছিল অব্লিগেশন, এই জন্য মুসলমানরা আদায় করছে, সারপ্লাস থাকার পরও আদায় করছে। আমরা কি করছি আমাদের জাকাত নিয়ে? আমাদের জাকাতের টাকা নিয়ে আমরা ইউরোপিয়ানদের কাছে গিয়েছিলাম, তাদের সেখানে আমরা হসপিটাল করেছি, তাদেরকে আমরা রক্ষা করেছি, তাদের দুর্যোগে আমরা সাহায্য করেছি। মুসলিম জাতি লিডিং নেশন হিসেবে 1400 বছর ধরে পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে জাকাতের টাকা দান করেছে, তাদেরকে আমাদের লেভেলে আনতে চেষ্টা করেছে। আমরা মানুষকে এবং অন্যান্য জাতিকেও দারিদ্র থেকে মুক্ত করতে এগিয়ে গিয়েছিলাম এই জাকাতের মাধ্যমে। নিজেদের মধ্যে তো আমাদের দারিদ্র ছিলই না, রাদার আমরা পুরো পৃথিবীকে দারিদ্র থেকে মুক্ত করার একটা প্রয়াস নিয়েছিলাম, নিতে পেরেছিলাম যখন এটা রাষ্ট্র বাস্তবায়িত ছিল। এবং এই ইতিহাস প্রায় 1400 বছরের ইতিহাস। 1924 সালের আগ পর্যন্ত মুসলমানদের এই ইতিহাস ছিল, যখন আমরা জাকাতকে ওভাবে আদায় করতাম। সো আবারও আমরা মনে করি, যদি ইসলাম আসে, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে যদি জাকাত আদায় করা হয়, তাহলে আমরা শুধুমাত্র আমাদেরকেই না, আমাদের দারিদ্রই আমরা দূর করব না, আমরা পৃথিবীর বিভিন্ন জাতির, বিভিন্ন নেশনে যে দারিদ্র আছে সেটাও দূর করতে ইনশাআল্লাহ সক্ষম হব। প্রশ্ন করতে গিয়ে একটা জিনিস মনে পড়লো, সেটা হলো আপনি একটা প্রশ্ন করছিলেন যে এটা রাষ্ট্রীয়ভাবে আদায় করা যায় কিনা। সেখানে ওই সময় একটা জিনিস মনে পড়লো এখন, সেটা হলো আমরা দেখছি মালয়েশিয়াতে একটা ছোট ওই জায়গার নামটা ঠিক মনে পড়ছে না, ওরা সরকারি, কিন্তু ওরা এনফোর্স করে না, কিন্তু তারা ইসলামিক যেমন ওই যে জাকাত বোর্ড যেমন এরকম একটা মালয়েশিয়ান গভর্নমেন্টের একটা বডি, কিন্তু তারা কিন্তু পাবলিসিটি দেয়, তারা কিন্তু অনেকগুলো, তারা যারা হিসাব করতে পারে না তাদের কাছে একটা অডিট ফর্ম পাঠায়, হিসাব করে তাদেরকে বলে দেয়, এই মানে অনেক রকমের সহযোগিতা করে, সেটার জন্য প্রচার করে, এবং তারা একটা ক্রেডিবল ইনস্টিটিউশন হিসেবে তারা কিন্তু নিজেকে এস্টাবলিশ করেছে। আমাদের এখানে জাকাত বোর্ড যদি নিজেদের স্টিল ওটা ভলান্টারি, কিন্তু স্টিল ভলান্টারি, জাকাত কখনো ভলান্টারি হতে পারে না, ভলান্টারি হয় না, বাট স্টেট থেকে যে উইদাউট যে মালয়েশিয়া তো এই সোর্সগুলো থেকে জাকাত নেওয়া হয় কিনা, ট্রেডিং গুডস থেকে, ক্রপস থেকে, লাইভস্টক থেকে, না ওনারা মানে আমরা ওই যে একটা সেমিনার যখন করেছিলাম, ওনারা আসছিলেন, তো ওনারা আমাদেরকে বলেছেন এইগুলো ওনারা প্রমোট করেন। এখন দেয় কিনা এটাতে, যেহেতু এটা ঐচ্ছিক, অবশ্যই এটা ইন্ডিভিজুয়াল উপরে ডিপেন্ড করে। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে এটা একটা স্টেট ইনস্টিটিউশন, সেটাকে প্রমোট করেছে। লাইক এখানে আমাদের যে জাকাত বোর্ড যেটা,
তারা কিন্তু নীরব, সব বসে আছে। কেউ গিয়ে যদি দেয় বা প্রাইম মিনিস্টার জাকাত নেওয়ার সময় লাইন ধরে ওনারা রিসিভ করে, বাট আমি বলছি ওরা কিন্তু প্রোঅ্যাক্টিভ ছিলেন। ওনারা গিয়ে বলছে আমাদের জাকাতের এই টার্গেট, এই বছর আমরা এত আদায় করব, এবং ওটার জন্য যা ওনাদের করা প্রয়োজন, পাবলিসিটি করা, লোকের কাছে যাওয়া, ওটাকে কিভাবে হিসাব করবে সেটা দেখানো, এইগুলি ওনারা একটা পদক্ষেপ নিয়ে ওরা শুরু করেছিল খুব ছোট আকারে, কিন্তু এখন ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট ছিল অলমোস্ট 60%-এর মতন ইনিশিয়ালি, এখন সেটা দাঁড়িয়েছে মাত্র 7%। দেন ইউ ইম্যাজিন মানে ওদের প্রোগ্রেশনটা কোন আকারে গেছে। ফ্রম 60% অফ দি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট তারা এখন 7%। মেইন জিনিস হলো ক্রেডিবিলিটি, যে ওনারা যেটা রিসিভ করছে এটা কোনো পলিটিক্যাল পারপাজে যাচ্ছে না, কেউ মিসইউজ করবে না, বা আমার জাকাতের খাতেই যাবে, এই জিনিসগুলো যদি এস্টাবলিশ করা যায় ইভেনচুয়ালি কিন্তু আসবে। অবশ্যই এখন মূল জিনিস হলো আদায় হবে না, বাট এটা ঐচ্ছিকভাবে লোকরা দিতে পারবে, একটা এভিনিউ পাবে। এখন কিন্তু কোনো এভিনিউ নাই, এখন নিজেরা যে লাইনে দাঁড়ানো লোককে দেওয়া ছাড়া মানে আর কোনো এভিনিউ কেউ ইন্ডিভিজুয়ালি ক্রিয়েট করে নাই। ধন্যবাদ। আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার থেকে আমি সংক্ষেপে সাখাওয়াত ভাইয়ের কাছে জানতে চাইব যে জাকাত আদায়ের যেভাবে করে, জাকাত ইসলামে যেভাবে দেখা হয় জাকাতকে, এবং এর আদায়ের একটি পদ্ধতিও ইসলামের সঠিকভাবে নিরূপিত আছে এবং প্র্যাকটিস করা আছে দীর্ঘ সময় পর্যন্ত, যা আপনার আলোচনা এসছে, সেই প্রেক্ষাপটে জাকাত আদায়ের জন্য আসল পদ্ধতি কি হওয়া উচিত, জাকাত আদায়ের পদ্ধতিটা কি হওয়া উচিত, সেটা সংক্ষেপে যদি আপনি আমাদের দর্শকদের জন্য বলেন। আমরা পুরো বিষয়টা ভেতর থেকে বুঝতে পেরেছি। আমরা যদি হিস্ট্রিতে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে এবং রাসূলুল্লাহর সময়ে আমরা দেখব কিভাবে এই জাকাতটা আদায় করা হয়েছে। হযরত আবু বকরের সময়ের একটা বিখ্যাত ঘটনা আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, তারপর মুসাইলামাতুল কাজ্জাব এ ধরনের ভণ্ড নবীদের আবির্ভাব হলো, মুরতাদদের আবির্ভাব হলো। তারা জাকাত দিতে অস্বীকার করলো। তারা এসে আবু বকরকে বলল যে আমরা নামাজ করব, রোজা করব, হজ করব, কিন্তু জাকাত এটা আমরা দিতে চাই না। তখন ওই দুরবস্থার মধ্যেও আবু বকর কিন্তু এটাকে ছাড়েন নাই, উনি অগ্নিশর্ম হয়ে গেলেন। উনি বললেন আল্লাহর কসম, তারা যদি রাসূলুল্লাহর সময় একটা ছাগল দিত, এখন যদি এটা দিতে অস্বীকার করে, তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমরা দেখতেছি রাষ্ট্রের চিন্তা কি জাকাত আদায়ের ব্যাপারে। আবু বকরের এক্সাম্পল থেকে পরবর্তীতে উনি জানতেন যে রাসূলুল্লাহর ওই মদিনা নগরীকে তারা অ্যাটাক করবে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পুরো মদিনাতে গার্ড বসিয়েছিলেন, আর্মি পাহারা দিয়েছিলেন, এবং 3 দিন পরে তারা আসছিল, অ্যাটাক করছিল, উনি সেটাকে প্রতিহত করছেন। তারপর উনি যেটা করলেন, উনি 11টা দলে বিভক্ত করলেন মুসলিম আর্মিকে, বিভক্ত করে যারা যারা জাকাত দিতে অস্বীকার করলো তাদের সবার কাছে উনি পাঠাইলেন। একটা বিখ্যাত ঘটনা, খালিদ বিন ওয়ালিদের আন্ডারে যে দল ছিল, তারা বনু তামিম গোত্রকে প্রতিহত করতে গিয়েছিল, যারা জাকাত দিতে অস্বীকার করেছিল, এবং রাষ্ট্রীয়ভাবে এটা অথরাইজড ছিল। এভাবেই রাষ্ট্র এনফোর্স করছে, যদি জাকাত দিতে কেউ অস্বীকার করে তার কাছ থেকে জাকাত আদায়টাকে। আমরা বলতেছি এটাই আসলে পদ্ধতি। আমাদেরকে মানুষকে ইন্সপায়ার করতে হবে, মানুষকে উৎসাহিত করতে হবে জাকাত দেওয়ার ব্যাপারে। জাকাত আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা সেটা কি সম্ভব? এটা আমরা একটু আগে আলাপ করেছি। এই রাষ্ট্র ব্যবস্থা এটা কখনোই সম্ভব না। এই রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে ক্যাপিটালিজম, এবং তার মধ্যে নিজস্ব তার মেকানিজম আছে। সে কখনো জাকাতকে এনফোর্স করতে পারে না। আমি যেটা বলছিলাম যে তাহলে আমাদের পদ্ধতি কি হওয়া উচিত, মানুষকে উৎসাহিত করতে হবে জাকাত দেওয়ার ব্যাপারে অবশ্যই, কিন্তু এই উৎসাহ এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা পাই, হযরত বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি এক্স্যাক্টলি তার নামটা বলতে পারছি না কে বলছেন, যে মুসলমানদের ইবাদত করার জন্য তাদের নিজেদের ইচ্ছা অবশ্যই যথেষ্ট, কিন্তু সে যদি সেটা না করতে চায় তাহলে খলিফার বেত সেখানে গিয়ে তাকে এটা করতে বাধ্য করবে। আমরা জাকাত দিব অবশ্যই, এটা আমাদের একটা উৎসাহব্যঞ্জক কাজই হওয়া উচিত। আমরা আমাদের সম্পদকে পিউরিফাইড করতেছি, আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতেছি, কিন্তু আমরা যদি দিতে না চাই, দেয়ার মাস্ট বি এ সিস্টেম, একটা কর্তৃপক্ষ যে আমার কাছ থেকে এটা আদায় করে নেবে। ধন্যবাদ আজকের আলোচক বিন্দুকে, তারা সুন্দরভাবে জাকাত আদায়ের রাষ্ট্রের ভূমিকার উপর আলোচনা রেখেছেন এতক্ষণ পর্যন্ত। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনা থেকে দুটো জিনিস পরিষ্কারভাবে আমাদের সামনে বের হয়ে এসছে। এক নম্বর হচ্ছে জাকাত একটি ইন্ডিভিজুয়ালি জাকাত আদায় করার যে পদ্ধতি আমাদের সমাজের মধ্যে আছে, সেই সমাজে জাকাত আদায়ের এই পদ্ধতিটি ইসলামের পদ্ধতি না।
এটা ব্যক্তিগতভাবে আমরা আদায় করে যাচ্ছি, সেটা ঠিক আছে, মানুষের কিছু উপকার হচ্ছে, কিন্তু প্রত্যেকটি ইসলামের প্রত্যেকটি ইবাদত এবং তার একটি নিজস্ব পদ্ধতি আছে। ইবাদত এবং ইবাদতের পদ্ধতি এই থেকে একটাকে আমরা কখনোই আলাদা করতে পারি না। সুতরাং ইবাদত, যে ইবাদতটা করবো সেই ইবাদতের পদ্ধতিও আমাকে মানতে হবে। সুতরাং আজকের আলোচকদের আলোচনা থেকে বের হয়ে আসছে জাকাত আদায়ের একটি পদ্ধতি ছিল, একটি রাষ্ট্রীয় সিস্টেমের কাঠামোর মধ্যে থেকে জাকাতকে আদায় করতে হবে, এবং সেইভাবে জাকাত যদি আদায় হয় তাহলেই সমাজ এবং দেশ উপকৃত হবে সেখান থেকে। ধন্যবাদ আজকের আলোচকদেরকে আবার, এবং আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আগামী দিনে আপনারা আলোচনা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।